আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া ইসলাম প্রমি, তোমাদের প্রমি আপু। আজকে আমরা কিন্তু সামারি রাইটিং নিয়ে একটা কমপ্লিটলি ফ্রি লাইভ ক্লাসে চলে এসেছি। আমরা হিয়ার অ্যাট মেরিটো। দেখতেই পাচ্ছ আজকে আমরা সামারি রাইটিং এর একদম রুলস থেকে শুরু করছি। অ্যান্ড আমাদের মেইনলি এই ক্লাসটা কি, এইটা কিন্তু তোমাদের থার্ড এইচএসসি ইংলিশ ওয়ান শট ফ্রি কোর্সের ক্লাস, তাই না? আমরা কিন্তু এই এন্টায়ার ক্লাসটিতে জাস্ট এইচএসসি ইংলিশের উপরে জাস্ট নির্ভর করে আমাদের এই ক্লাসগুলো সাজানো হয়েছে। আমরা এইচএসসি ইংলিশের এ টু জেড শিখবো, একদমই এ প্লাস পাওয়ার টার্গেট নিয়ে, এবং সম্পূর্ণ ফ্রিতে, বুঝতে পারছো? তো দেখতেই পাচ্ছ যে আমাদের আজকে এই পার্টিকুলার কোর্সটির থার্ড ক্লাস আজকে আমাদের, তাই না? তো আমরা আজকের এই ক্লাসটাতে কি শিখছি? আমরা আজকে সামারি রাইটিং শিখছি। নাও সামারি রাইটিং এর একদম রুলস থেকেই আমি শুরু করছি। যে আমরা কি জানি সামারি মানে কি? সামারি মানে সারমর্ম কিংবা সারাংশ। কোনো কিছুর সারমর্ম অথবা সারাংশকে আমরা সামারি বলছি। তো আমরা যখন একটা সারমর্ম লিখি, চিন্তা করে দেখো, আমরা সাধারণত কি করি? আমরা বাঙালিরা কি করি? একটা বেশ বড় ভুল করি। আমরা দেখি যে যখনই কোনো কিছুর সামারি লিখতে বলে, দিস মিনস দ্যাট আমরা আমাদের থেকে প্রয়োজনের যতটুকু তার থেকে বেশি আমরা কথা লিখে ফেলি। আমরা মাঝে মাঝে আমি এরকম দেখেছি যে কিছু স্টোরিজ, এগুলো সামারি যখন করতে যায় তখন ওরা জাস্ট স্টোরির কথাগুলোকেই ঘুরিয়ে যখন লিখে, তখন একই কথা যেন তারা আরেকবার লিখে ফেলে, এবং মাঝে মাঝে এমন হয়ে যায় যে গল্পের থেকে বেশি বড় হয়ে গেল। তো এই ভুলগুলো একেবারেই করা যাবে না, ঠিক আছে? আমরা যখন সামারি লিখবো, সামারি হবে পুরো মূল প্যাসেজের এক তৃতীয়াংশ, তার মানে ওয়ান থার্ড। প্যাসেজের মধ্যে থেকে সেন্টেন্স অবশ্যই কপি করা যাবে না, কিছুটা পরিবর্তন করে লিখতে হবে। এখন এই যে সেন্টেন্স কপি করা যাবে না, এটার একটা ট্রিক তোমাদেরকে শিখিয়ে দিই, তাই না? আমার কথা ভালো করে শুনো। তো এটার একটা খুব ইজি ট্রিক হচ্ছে, যেমন ধরো বেসিক কিছু সিনোনিম শিখে রাখা। তোমরা নিশ্চয়ই এইচএসসি ইংলিশের কথা চিন্তা করে অনেক ধরনের সিনোনিম অ্যান্টোনিম তোমরা শিখছো। না শিখে থাকলে শিখতে হবে, হ্যাঁ। শুধু এইচএসসি ইংলিশের কথা চিন্তা না করে ইউনিভার্সিটি অ্যাডমিশনের কথা যদি আমরা চিন্তা করি, তখন এর জন্য হলেও কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট আর আমাদের সিনোনিমস এবং অ্যান্টোনিমস এর কথা চিন্তা করতে হবে। ওকে, তো আমরা যখন সিনোনিমস এর ব্যাপারে ইন ডিটেইলস জেনে নিব, তখন হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্যাট, লেটস সে আমি কোনো কিছু জায়গায় লেখা আছে যে প্রমি টোল্ড দ্য টিচার ড্যাশ ড্যাশ ড্যাশ। হ্যাঁ, প্রমি টোল্ড দ্য টিচার ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা না বলে আমরা কি বলবো? প্রমি আস্কড দ্য টিচার, দ্য টিচার ওয়াজ আস্কড বাই প্রমি দ্যাট ড্যাশ ড্যাশ ড্যাশ। তো এই যে দেখো, দ্য টিচার ওয়াজ আস্কড বাই প্রমি, এইটা মানে কি? এইটাকে আমি জাস্ট কি করে ফেললাম? আমি শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করে ফেললাম। এইটা করার সাথে সাথেই কিন্তু আমাদের এই এন্টায়ার সেন্টেন্সটা যে স্ট্রাকচার অনুযায়ী আমরা ফেলেছি তা পরিবর্তন হয়ে যায়। কত সিম্পল না? তো এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন সামারি লিখছি, তখন সামারির মধ্যে প্যাসেজের মূল ভাব ঠিক রাখতে হবে, অবশ্যই মূল ভাব ঠিক রাখতে হবে। আমরা অনেকেই যখন প্যাসেজটা পড়ি, ওগুলো মনোযোগ দিয়ে পড়ি না। আমরা কি করি জানো? আমরা হচ্ছে ওই যে গল্পটা পড়ি, গল্পের প্রথম লাইন পড়ি, পরে প্রথম লাইনটা থেকেই ওটাকে একটু ঘুরিয়ে টুরিয়ে লেখা শুরু করে দেই। এটা কি ঠিক বলো? অ্যাবসলিউটলি নট। আমাদের তাহলে কি করা উচিত? আমরা সেন্টেন্সটা পড়বো, পুরো প্যাসেজটা পড়বো, পুরো প্যাসেজটা পড়ে এটার মূল ভাবটা কি আগে আমি চিন্তা করব, চিন্তা করার পরে দেন আমি এটাকে ঘুরিয়ে তারপরে লিখবো, ঠিক আছে? আমি ফার্স্ট লাইন পড়ার সাথে সাথেই এটাকে কিন্তু লিখতে যাব না, এই কাজটা ভুলেও করো না, ঠিক আছে? জাস্ট ফুল জিনিসটা পড়ে অনলি দেন তারপর আমি জিনিসটাকে চিন্তা করব যে এখানে এক্স্যাক্টলি কি লিখলে আমার জন্য ভালো হয়, কি লিখলে সব থেকে বেশি মানে বেস্ট হয়। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। আমরা তাহলে বুঝলাম যে মূল ভাব ঠিক রাখতে হবে এবং কানেক্টর ব্যবহার করতে হবে। আচ্ছা, তোমরা যারা যারা রাইট নাও এই লাইভ ক্লাসটি দেখছো, তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, কানেক্টর মানে কি? একটু আমাকে বলো তো, হোয়াট ইজ আ কানেক্টর? ঠিক আছে, কানেক্টর মানে কি আমাকে একটু বলো তো। একটু তোমাদের সবাইকে আস্ক করলাম, তোমরা একটু আমাকে জানাও। কিছুক্ষণ পর আমি তোমাদেরকে ইন ডিটেলসে এইটার মিনিংটা বলে দিচ্ছি, ঠিক আছে? হোয়াট ইজ কানেক্টর, এটা একটু আমাকে কেউ জানাও। আচ্ছা, আমি আরেকবার তোমাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দেই, সামথিং দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এন্ড দ্যাট ইজ আমাদের এই যে লাইভ ক্লাসটা যে চলাকালীন, এই যে চলছে লাইভ ক্লাসটা, লাইভ ক্লাস চলাকালীন তোমরা বেশি বেশি শেয়ার দিয়ে দাও। তোমাদের মধ্যে থেকে যারা সব থেকে বেশি পরিমাণে শেয়ার দিবে, এই শেয়ার যারা দিবে, তারা কিন্তু লেটার অন আমাদের একটা প্রিমিয়াম কোর্স কমপ্লিটলি ফ্রিতে পেয়ে যাবা, বুঝতেই পারছো? তো এই কারণে তোমরা যদি একটা ফ্রি কোর্স একদম মানে একটা পেইড কোর্স একদম ফ্রিতে পেয়ে যাও ইন ডিটেলস এ টু জেড অফ অল ইংলিশ, তাহলে মোস্ট ডেফিনেটলি আমাদের এই ক্লাসটা কিন্তু তোমাদের এখন শেয়ার দিয়ে দিতে হবে, ঠিক আছে? এবং যেটা বললাম, আমাদের এই পার্টিকুলার যেই
ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা কিন্তু আমাদের এইচএসসি ইংলিশ ওয়ান শট ফ্রি কোর্সের লাইভ ক্লাস, ঠিক আছে? আমাদের ওয়ান শট ফ্রি কোর্সে আমরা এইচএসসি ইংলিশ শিখবো একদম এ টু জেড, এ প্লাস পাওয়ার টার্গেট নিয়ে, সম্পূর্ণ ফ্রিতে। এবং এই কোর্সে যদি তোমরা এনরোল হতে চাও তাহলে আমাদের অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানেও কানেক্টেড হয়ে যাও, এবং আমাদের কিন্তু এই পার্টিকুলার ক্লাসটার ক্যাপশনে মোস্ট ডেফিনেটলি আমাদের এটা কোর্স লিংকটা দেওয়া আছে। এখানে 20টি লাইভ ক্লাস হবে, এক্সাম হবে, এর সাথে সাথে আমাদের এইচএসসি এক্সামের যে ইংলিশ কোর্সটা তো কমপ্লিটলি ফ্রি যাচ্ছে। তো বুঝতে পারলাম। আচ্ছা, আমরা এখন সামারি রাইটিং এর রুলস গুলো আসলাম। আমি কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে সামারি লিখেও দেখাবো। আমি এখন কিছু ট্রিক্স তোমাদেরকে শেখাই, আমার পার্সোনাল কিছু ট্রিক্স টু মেক আ নিউ সেন্টেন্স। নাও সামারি লেখার টাইমে আমি কিন্তু কিছুক্ষণ আগেই আমার একটা ট্রিক শেয়ার করে ফেলেছি। সেই ট্রিকটা হচ্ছে যে আমরা যখন এইরকম রিলেটেড কোনো কিছু একটা লিখি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আমরা সেই জায়গাটাতে সিনোনিম ব্যবহার করব। সামারি যখন আমি লিখতে যাই অনেক ইজি একটা ব্যাপার এবং অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে আই নিড টু পুট আ সিনোনিম দেয়ার। ওকে, সো আমি সিনোনিমটা তাহলে আমি কিভাবে করব, এটা ট্রিকটা কি দেখো। Mobile phone is a great invention of modern science. So mobile phone is a great invention of modern science. এই সেন্টেন্সটা দিকে একটু আমি খেয়াল রাখি। মোবাইল ফোন, হ্যাঁ, মোবাইল ফোন ওয়ার্ডটা কি? মোবাইল ফোন ওয়ার্ডটা হচ্ছে নিশ্চয়ই আমার সেন্টেন্সের মেইন সাবজেক্ট। এরপরে যে আমি বলছি যে গ্রেট ইনভেনশন, মোবাইল ফোন ওয়ার্ডটার কি অন্য কোনো সিনোনিম আছে যেটাকে আমি এখানে বসাতে পারি? বলো তো। মোবাইল ফোনের কোনো সিনোনিম নাই। তো মোবাইল ফোন কিন্তু মোবাইল ফোনই হচ্ছে। তারপরে আমি কি বলছি? গ্রেট ইনভেনশন। গ্রেটটাকে আমরা বলতে পারি এক্সট্রাঅর্ডিনারি, গ্রেটকে বলতে পারি রিমার্কেবল, গ্রেটকে বলতে পারি মার্ভেলাস, গ্রেটকে বলতে পারি ওয়ান্ডারফুল। বলো, এগুলো সব বলতে পারি না? ইনভেনশন, ইনভেনশন মানে কি? যেটা নতুন করে তৈরি করা হলো। ইনভেনশনকে আমরা বলতে পারি ক্রিয়েশন, ইনভেনশনকে বলতে পারি ডেভেলপমেন্ট, ইনভেনশনকে আর কি বলতে পারি? আর একটু চিন্তা করতে হবে। অফ মডার্ন সায়েন্স, মডার্ন সায়েন্সকে আমি আর কি পরিবর্তন করে কি লিখবো? নিউ সায়েন্স বলবো? না, নিউ সায়েন্সটা জমে না, তাই না? তো মডার্ন মডার্নই থাকুক। বুঝতে পারলাম? তো টু মেক আ নিউ সেন্টেন্স আমরা এই ফার্স্ট আমাদের ট্রিক। নেক্সট আরেকটা কি করতে পারি? আই ক্যান ট্রান্সফর্ম মাই সেন্টেন্স, ট্রান্সফর্মিং দ্য সেন্টেন্স। এটা কিভাবে ওয়ার্ক করে একটু দেখি। যেমন দেখো, ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে আমার একটা সেন্টেন্সকে আমি কত রকম টাইপে কনভার্ট করতে পারি। এখন বলতে পারো যে এখানে তো আমি গ্রামার শেখাচ্ছি না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেখাচ্ছি না। অবশ্যই সেটা শেখাচ্ছি না, কিন্তু আমি জাস্ট কথার কথায় তোমাদেরকে বলি যে আমি যে সেন্টেন্সেস গুলোর দিকে যাচ্ছি সেগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস গুলো একটু আমাদের কাজে দিবে, যে এভাবে না খেয়ে এইভাবে খাওয়া ভাব। বুঝছো? মোবাইল ফোন ইজ এ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। এটাকে আমি কি করলাম? ইট ইজ বসিয়ে দিলাম শুরুতে। ইট ইজ বসিয়ে দেওয়াটা না অনেক ইজি একটা কাজ। হ্যাঁ, আমি শুধুমাত্র কি করলাম? মোবাইল ফোন ইজ আ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, এই জায়গাটায় আমি শুরুর অংশে কি বসিয়ে দিলাম? ইট ইজ। তো ইমিডিয়েটলি আমার সেন্টেন্সটা কিন্তু পাল্টে যায়। আমি কি বললাম? ইট ইজ মোবাইল ফোন which is a great invention of modern science. So it is mobile phone মানে জিনিসটা হচ্ছে মোবাইল ফোন, যেটা হচ্ছে a great invention of modern science. So আমি একই কথা না? আমি যদি বলি you are a good girl, so আমি যদি বলি it is you who are a good girl, একই তো কথা। সো আমি ইট ইজ বলার সাথে সাথেই কিন্তু আমার সেন্টেন্সটার মূল স্ট্রাকচারটা যেটা সেটা পাল্টে যায়। হাউ ইজি, অনেক সিম্পল, কিন্তু ব্যাপারটা কিন্তু অনেক সিম্পল। তো আমি এইরকম ভাবে সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করতে পারি। নেক্সট দেখো এটা কি? আরেকটা হচ্ছে আই ক্যান ইউজ লাইক আ কোয়েশ্চেন, আই ক্যান কনভার্ট ইট ইনটু আ কোয়েশ্চেন, অর আমি এখানে একটা এক্সক্লেমেশন মার্কও দিতে পারতাম, মানে আমি এখানে একটা অবাক করে কোনো একটা কথা বলছি, এটাও আমি এখানে বসাতে পারি। What a great invention mobile phone is! মোবাইল ফোন কতই না বড় একটা ইনভেনশন। What a great invention mobile phone is! এইভাবে করে আমি বলতে পারি। বুঝতে পারলাম? আর আরেকটা জিনিস হচ্ছে আমার যেই সেন্টেন্সটা যেটা হচ্ছে পজিটিভ, পজিটিভ সেন্টেন্সটাকে আমি কিন্তু এইভাবে করে কনভার্ট করে নেগেটিভে মানে বানাতে পারি। ঠিক আছে? পজিটিভ সেন্টেন্সটাকে আমি কনভার্ট করে নেগেটিভ করলাম। সো দেখো, মোবাইল ফোন ইজ আ গ্রেট ইনভেনশন, এই কথাটা না? মোবাইল ফোন ইজ আ গ্রেট ইনভেনশন, এই জায়গাটায় আমরা কি করলাম? মোবাইল ফোন ইজ নট আ মাইনর ইনভেনশন। কারণ আমি লেটস সে আই এম ফিলিং গুড এবং আই এম ফিলিং নট ব্যাড, একই কথা না?
আই এম ফিলিং গুড এবং আই এম ফিলিং নট ব্যাড যদি একই কথা হয়ে থাকে, তাহলে গ্রেট কে আমি নট আ গ্রেট এর অপোজিট ওয়ার্ডটা বলতে পারি। তো এই ট্রিকটা তোমরা সবাই এখনই শিখে নাও। সো গ্রেট কে আমরা কি বলতে পারি? নট আ, আর এরপরে ড্যাশ। এই ড্যাশের মধ্যে কি বসবে? এই ড্যাশের মধ্যে হচ্ছে আমি বসাবো যে গ্রেট না হলে কি হতে পারে। গ্রেট না হলে তার গ্রেডের অপোজিট মাইনর, অথবা আমি বলতে পারি নট অ্যান অফুল ইনভেনশন, এটাও বলতে পারি, লেটস সে অফুল। নট আ ব্যাড ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, নট অ্যান অর্ডিনারি ইনভেনশন। কারণ মোবাইল ফোন তো ইনভেনশন বুঝেছি, কিন্তু এটা যেমন তেমন ইনভেনশন না, এটা অর্ডিনারি কিছু না, এটা এক্সট্রা অর্ডিনারি কিছু। So not a normal invention of modern science, ঠিক আছে, নরমাল কিছু না। বুঝতে পারলাম কথাগুলো? তো মোবাইল ফোন ইজ আ গ্রেট ইনভেনশন, এটাকে আমি কি বলতে পারি? ইট ইজ মোবাইল ফোন which is dash dash dash, অথবা বলতে পারি what a dash 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 it is, অথবা বলতে পারি মোবাইল ফোন ইজ নট আ, তারপরে নটা দিয়ে আমার এখানে যে ভালো কথাটার উল্টো কথাটা দিয়ে and then continuation। কেমন লাগলো? অবশ্যই তোমরা কিন্তু যারা যারা রাইট নাও দেখছো ক্লাসটা, কেমন লাগলো মোস্ট ডেফিনেটলি আমাদেরকে জানাও। এবং আমি যে এই ট্রিক্স গুলো শিখাচ্ছি, ট্রান্সফর্মিং সেন্টেন্সেস, এগুলো তোমাদের কেমন লাগছে তাও কিন্তু জানাও। আচ্ছা, এখন আমি একটু কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমি এখানে কানেক্টরসটা কি সেটা আমি তোমাদেরকে বোঝাবো। সেন্টেন্সের ধারাবাহিকতা ঠিক রাখতে কানেক্টর ব্যবহার করলে ভালো হয়। এটা কি? কানেক্টর হচ্ছে আমি যখন এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে যাই, ধরো নর্মাল কথাই বলি, বাংলায়ও কিন্তু এই যে কিছুক্ষণ আগে আমি বললাম ধরো, ধরো নরমাল একটা ড্যাশ 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 ড্যাশ, কিন্তু ড্যাশ 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 ড্যাশ, এরপর ড্যাশ ড্যাশ ড্যাশ, এগুলো হচ্ছে কানেক্টর। মানে আমি এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে যখন যাই, তখন তার মাঝে যে শব্দগুলো ব্যবহার করি তাদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করার জন্য, এটাকেই আমরা বলি কানেক্টর। সিমিলারলি ইন ইংলিশ আমরা তাই করি। আমরা যখন কোনো কিছুর সামঞ্জস্যতা বজিয়ে রেখে এর পরের সেন্টেন্সটায় যাই, তখন আমি বলবো অ্যান্ড, অলসো, অল টুগেদার, টুগেদার, ইন এডিশন, মানে এর সাথে সাথে আরো কিছু বলা যায় ড্যাশ ড্যাশ ড্যাশ। আমি যখন কোনো কিছুর বিপরীত কথা বলতে চাই, যে এতক্ষণ ধরে তো এটার ভালো কথা বললাম, এখন আমি কিছু খারাপ কথা বলতে চাই পরের প্যারাগ্রাফে, তো খারাপ কথাগুলো কি দিয়ে শুরু করতে পারি? কানেক্টর দিয়ে। অন দা আদার হ্যান্ড, হাউএভার, বাট, although this happened, this, although, though, even though, despite of, in spite of, বুঝেছি কথা? তো এই জিনিসগুলোকে আমরা বলি কানেক্টর। সেন্টেন্সের ধারাবাহিকতা ঠিক রাখতে সেই অনুযায়ী যদি আমি আরেকটু কন্টিনিউ করে 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 যেতে চাই, তাহলে আমাদের এরকম কানেক্টর ব্যবহার করলে ভালো হয়। আচ্ছা, তো এখন আমরা সিনোনিমে গেলাম, ট্রান্সফর্মিং সেন্টেন্সে গেলাম, আরো কিছু ট্রিক্স আছে। আমি কিন্তু সামারি লেখার শর্টকাট ট্রিক্স তোমাদেরকে বুঝাচ্ছি। যে সামারির মধ্যে যে মূল ভাবটা তো আমাদের লিখতে হবে। তো মূল ভাবটা আমি যখন একটা সেন্টেন্সের মধ্যে পড়বো, আমাদের প্যাসেজটার মধ্যে পড়বো, তখন সেই প্যাসেজটা তো আমি হুবহু কপি করতে পারি না। কপি না করে আমি এখানে এক্স্যাক্টলি কি বসাতে পারি, সেই জিনিসটাই তোমাদেরকে শিখাচ্ছি, তাই না? আচ্ছা, সো এখানে আমি দেখি কি হলো, বাই মিনিমাইজিং অর রিঅ্যারেঞ্জিং দ্য প্রিপজিশনাল ফ্রেজ। সো এটা কি হলো? মিনিমাইজিং। আর প্রিপজিশনাল ফ্রেজ কাকে বলে? প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে আমি যে পার্টিকুলার ওয়ার্ড গুলো দিয়ে একটা সেন্টেন্সটার পজিশন বোঝাচ্ছি। হোয়াট ডু আই মিন, একটু আমি বুঝিয়ে বলি। হ্যাঁ, এই যে আমি যে সেন্টেন্সটার কথা এখানে বলছি, ইন মাই প্যাসেজ, ওকে, আমার এই এন্টায়ার প্যাসেজের মধ্যে, এন্টায়ার রাইটিংটার মধ্যে আমি এক্স্যাক্টলি যাকে নিয়ে ডেসক্রাইব করছি, যেই টপিকটাকে নিয়ে ডেসক্রাইব করছি, এটার লোকেশন, এইটার ডিটেইলস গুলো কিন্তু আমি এখানে বসাতে পারি। সো ফর এক্সাম্পল, আমি যদি বলি we cannot spend a single day without mobile in our modern life. সো এখানে কি হলো? উইদাউট মোবাইল, ঠিক আছে, উইদাউট মোবাইল হচ্ছে আমাদের এখানে মেইন কথাটা। সো উই ক্যানট স্পেন্ড আ সিঙ্গেল ডে উইদাউট মোবাইল ইন আ মডার্ন লাইফ। আচ্ছা, এই সেকেন্ড লাইনটাতে একটু ঝামেলা হয়েছে, তোমাদেরকে আগে সরি চেয়ে নিচ্ছি। এখানে একটু টাইপিং মিস্টেক হচ্ছে, হয়তো দেখে বুঝতেই পারছো একটু টাইপিং মিস্টেক হয়েছে। সো যেটা বলছিলাম, তো আমাদের কি হবে? উই ক্যানট স্পেন্ড আ সিঙ্গেল ডে উইদাউট মোবাইল ইন আ মডার্ন লাইফ, এটাকে ঘুরিয়ে আমরা কি বলবো? উই ক্যানট স্পেন্ড আ সিঙ্গেল ডে উইদাউট মোবাইল ফ্রম ইন আ মডার্ন লাইফ। অথবা আমরা বলতে পারি in our modern life we can spend a single day without mobile. তার মানে আমি কি বললাম? in the morning I woke up, অথবা I woke up in the morning, একই কথা না? একই কথা, বুঝতে পারলাম? without mobile we cannot spend a single day। তো আমি একই সেন্টেন্সটাকে এভাবে ঘুরিয়ে দিব, মানে জাস্ট শুরুর অংশটা পরে পরেরটা আগে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে শুধুমাত্র প্রিপজিশনাল ফ্রেজ হলেই সম্ভব।
অন্যান্য কোনো ফ্রেজে কিন্তু এইরকম ভাবে চেঞ্জ আনা সম্ভব না। আচ্ছা, আমি এখন প্যাসেজ সামারি লেখার নিয়মে আসছি। এতক্ষণ ধরে তোমাদেরকে ট্রিক্স শিখালাম যে একটা বেসিক সেন্টেন্সকে আমি ঘুরিয়ে কিভাবে লিখতে পারি, সেইটা ট্রিক তোমাদেরকে শিখালাম, বুঝছো? এতক্ষণ ধরে আমরা একটা বেসিক সেন্টেন্সকে তুমি কিভাবে ঘুরিয়ে লিখবা সেটা শিখলাম। এখন হচ্ছে আমরা প্যাসেজ সামারির মেইন নিয়মে আসছি। আমি এর আগে একটা কমেন্ট চেক করছি। Apu, I'm from Bangla medium curriculum and my command over English is not that good. I'm planning to prepare for IBA admission test. Is it possible to crack IBA admission test if I start my preparation after from zero? আচ্ছা ঠিক আছে, রিয়াদ কোয়েশ্চেনটা করেছো। থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। থ্যাংক ইউ কেন বলছো জানো? বিকজ ইউ আর নট দ্য অনলি ওয়ান। এরকম তোমার মতো আরো অনেকেই আছে যারা যখন অ্যাডমিশন এক্সাম দিতে চাও তাদের ইংলিশটার উপরে তাদের অনেক একটা ভীতি থাকে এবং মনে হয়ে থাকে যে এই অ্যাডমিশন ইংলিশের টাইমটার মধ্যে আমি কি হুটহাট করে ইংলিশ শিখে তারপরে আমি নিজেকে কমপ্লিটলি গুছিয়ে ফেলতে পারবো কিনা। এখন তোমাকে একটা সত্য কথা বলি ভাইয়া, একদম সত্য কথা। শুধুমাত্র বাংলা মিডিয়াম কারিকুলাম থেকে তুমি যে ভয় পাচ্ছ, ইংলিশ মিডিয়াম যে কোনো স্টুডেন্টকে তুমি প্রশ্ন করে দেখো, আমরা এইচএসসি অ্যাডমিশনের পরে বা আমাদের ও লেভেলস এ লেভেলস এর ইংলিশের পরে আমরা ভার্সিটির অ্যাডমিশনের সময় যে ইংলিশটা শিখি সেটা আগে কখনো আমরা শিখেছি কিনা, সেটা কিন্তু এই ইংলিশ মিডিয়ামেও শেখানো হয় না। ইংলিশ মিডিয়ামে ও লেভেলস এর ইংলিশ থাকে, হ্যাঁ, সেই ইংলিশের মধ্যে থাকে হচ্ছে কম্প্রিহেনশন, মানে ব্রড প্রশ্ন উত্তর লিখতে হয়, ঠিক আছে, অনেক বড় 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 অ্যান্সার লিখতে হয়। আর থাকে হচ্ছে একটা চিঠি লিখতে হয়, কিংবা কি বলবো, একটা চিঠি লিখতে হবে, অথবা একটা ভাষণ লিখতে হবে, স্পিচ লিখতে হবে, অথবা আর্টিকেল লিখতে হবে, এইরকম লেখা, এবং তারপরে এসে লেখা। মানে বলতে পারো যে ইংলিশ মিডিয়ামের সব লেখাগুলো কিন্তু বড় 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 বড়। কিন্তু অ্যাডমিশন এক্সামে এসে আমরা কি দেখি? অ্যাডমিশন এক্সামে আমরা দেখি যে আমাদের এখন করতে হচ্ছে এমসিকিউ স্টাইল প্রশ্ন, তার উপরে গ্রামার। আমাদের কিন্তু ও লেভেল এ লেভেলে গ্রামার থাকে না, জানো? ও লেভেল সি লেভেলসে কিন্তু গ্রামারের কোনো প্রশ্ন থাকে না। তো ইন দ্যাট কেস ও লেভেল সি লেভেলস এর বলতে পারো 4-5 বছর একটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টও কিন্তু গ্রামার থেকে অনেক দূরে থাকে। গ্রামারের লাস্ট ক্লাস পায় তারা ক্লাস 7 বা 8 এ, 7 এ তারা পায়। তো এখন তুমি বলে দেখো, ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের দুটোর একটার মধ্যেও দের ইজ নো ডিফারেন্স। দুইজনের মানুষরাই কিন্তু, দুই গ্রুপের মানুষরাই কিন্তু যে কোনো পরিমাণে অ্যাডমিশন এক্সাম তুমি যাই দাও না কেন সেটা ফ্রম জিরোই শুরু করতে হয়। সো ডোন্ট এভার থিঙ্ক দ্যাট আমি হয়তো ইংলিশে উইক বিকজ আই এম ফ্রম বাংলা মিডিয়াম, এই কারণে আমার হয়তো অ্যাডমিশন এক্সামের টাইমে গিয়ে আবার কষ্ট করে ফার্স্ট থেকে পড়তে হবে, আমি হয়তো চান্স পাবো না। কখনো এটা ভেবো না। ইংলিশ মিডিয়ামদেরও সেম কষ্টই করতে হয়, ইংলিশ মিডিয়ামদেরও হচ্ছে একই জিনিসই করতে হয়। এখন আমি একটা কথা বলে দিই যে অনেকে আছে যাদের বাইপার ট্যালেন্ট আছে, তারা অনেক আগে থেকে পড়াশোনা করছে, তারা এই কোশ্চেনগুলো পেরে যায়। ইয়েস, ইউ আর কারেক্ট। কিন্তু তোমার কাছে যদি মনে হয়ে যায় যে আমি ইংলিশটা ভালো করে পারছি না, তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে যে যেহেতু পারছি না তার একটু বেশি হার্ড ওয়ার্ক করবো। এবং আমার তো শুধুমাত্র ইংলিশ একটা সাবজেক্টেই যে পাস করতে হবে এমনটা না, এর পাশাপাশি আমাদের ম্যাথস আছে এবং একটা খুবই বড় বুদ্ধির পরীক্ষা আছে ইন আইবি অ্যাডমিশন এক্সাম, রাইট? বুদ্ধির পরীক্ষাটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্টাডি যাকে বলি, যেখানে আছে তিনটা জিনিস: ডেটা সাফিসিয়েন্সি, ক্রিটিক্যাল রিজনিং এবং পাজলস। সো ফর দ্যাট রিজন তুমি যখন ওই জিনিসগুলোতে পড়ছো, তুমি যদি ওগুলোতে ভালো হও, ম্যাথসে ভালো হও, আর ইংলিশে যদি তুমি পাস মার্ক পেয়ে যাও, মানে 50% যদি তোমার কারেক্ট হয়ে যায়, তাহলেই চলবে। তাহলে চলবে মানে তাহলে মোর দ্যান এনাফ। বুঝতে পেরেছি? তো কোনো কোয়েশ্চেন থেকে থাকলে কিন্তু মোস্ট ডেফিনেটলি আমাকে আরো তোমরা প্রশ্ন করবা। এন্ড রিয়াদ ইসলাম, তোমার যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে আরো প্রশ্ন করবা, সিলেবাস রিলেটেড হোক বা অন্য কোনো টপিক রিলেটেড হোক, ফিল ফ্রি টু আস্ক মি। আচ্ছা, আমরা নেক্সট এখন যাচ্ছি যে প্যাসেজ সামারি নিয়ে যখন আমরা কথা বলি, প্যাসেজ সামারি কি? প্যাসেজ সামারিতে মোট 5টি বাক্য লিখতে হবে, ঠিক আছে? যখন আমাদের পুরো প্যাসেজের সামারিটা আমরা বলি, এটা যখন ফরম্যাটটা নিয়ে আমরা চিন্তা করি, তখন মোট 5টি বাক্য লিখতে হয়, 5 সেন্টেন্সেস লিখতে হয়। তো এই 5 সেন্টেন্স ফার্স্ট অফ অল দেখছি প্রথম সেন্টেন্সটা আছে। প্রথম সেন্টেন্সটাতে আমরা কি করতে পারি? প্রথম সেন্টেন্সটা we can start by writing something called focuses on. focuses on কথাটা দিয়ে আমি শুরু করতে পারি, ঠিক আছে? যেমন this passage is এখানে is ওয়ার্ডটা হবে না, বাই দ্য ওয়ে, এখানে is ওয়ার্ডটাকে একটু কেটে দিতে হবে। আচ্ছা, this passage focuses on and is mainly written about Nelson Mandela. আমি তোমাকে এটা মুখে মুখে বলে দেই। This passage focuses on and is mainly written about Nelson Mandela. তার মানে আমাদের প্রথম সেন্টেন্স লেখার নিয়মটা কি? যে আমাদের প্রথমে focuses on যে কথাটা বলছি, মানে আমি এই প্যাসেজটা এই নিয়ে বলা হচ্ছে, এটা হচ্ছে আমার ফার্স্ট সেন্টেন্স। যে আমি এক্স্যাক্টলি কাকে নিয়ে বলছি সেটা
হচ্ছে আমার এখানে মূল। আচ্ছা, পরের কথাটা কি, আমাদের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেন্টেন্স লেখার নিয়মটা কি? সম্পূর্ণ প্যাসেজ থেকে আমাদের তিনটি গুরুত্বপূর্ণ লাইন খুঁজে বের করতে হবে, তারপর সেই লাইনগুলো থেকে প্রিপোজিশন বের করতে হবে, প্রিপোজিশন সহ সেন্টেন্সের পরের অংশ আগে বসাতে হবে। তার মানে আমি সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, আমরা তো 5টা সেন্টেন্স বলবো, তাই না? তো প্রথম লাইনটাতে আমি কি দিয়ে শুরু করব? দিস প্যাসেজ ফোকাসেস অন। দিস প্যাসেজের, এই প্যাসেজটার মূল ব্যাপারটা হচ্ছে এই 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 কথাগুলো নিয়ে। সো দিস প্যাসেজ ফোকাসেস অন ডট 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 ডট, এই হচ্ছে গেল। দিস ইজ মাই ফার্স্ট লাইন। সেকেন্ড, থার্ড এবং ফোর্থ লাইন কি দিয়ে শুরু করব? ফার্স্ট অফ অল, পুরো প্যাসেজ থেকে আমার তিনটি গুরুত্বপূর্ণ লাইন খুঁজে বের করতে হবে। ফুল প্যাসেজ থেকে I have to find 3 important lines. সেই 3 important lines থেকে প্রিপোজিশন বের করতে হবে। তারপরে কি করব? প্রিপোজিশন সহ সেন্টেন্সের পরের অংশ আগে বসাতে হবে। তার মানে কি, সেই লাইনগুলোর যে প্রিপোজিশনটা আছে সেই প্রিপোজিশনটা থেকে আমি এখন ঘুরিয়ে লিখবো। আচ্ছা, তোমাদেরকে এই সেকেন্ড, থার্ড, ফোর্থ এর জন্য আমরা আরেকবার এইখানে চলে আসি। লেটস সে আমি আমার সেকেন্ড, থার্ড, ফোর্থ লাইনের মধ্যে আমি এই জিনিসটা দেখলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। উই ক্যানট স্পেন্ড আ সিঙ্গেল ডে উইথ মোবাইল ইন মডার্ন লাইফ। আমার কাছে মনে হচ্ছে যে সামারির মধ্যে বসাবো। তো আমি কি করলাম? ফার্স্ট স্টেপ হচ্ছে আমি এই লাইনটাকে বের করলাম। বের করার পরে হচ্ছে এখন আমি এর ভিতর থেকে প্রিপোজিশনটা বের করব। প্রিপোজিশন কি? ইন। ওকে, ইন হচ্ছে আমাদের এখানে প্রিপোজিশনটা, অথবা উইদাউট আ প্রিপোজিশন। এখানে দুইটা প্রিপোজিশন আছে, উইদাউট একটা, ইন একটা, বুঝছো? এই দুটাকে নেওয়ার পরে এখন হচ্ছে আমি এই প্রিপোজিশন, এই পুরো জিনিসটাকে রিঅ্যারেঞ্জ করব, সাজিয়ে গুছিয়ে লিখবো। হ্যাঁ, আমি হয় বলবো উইদাউট মোবাইল ইন আওয়ার মডার্ন লাইফ উই ক্যানট স্পেন্ড আ সিঙ্গেল ডে, অথবা বলতে পারি উইদাউট মোবাইল we cannot spend a single day in our modern life, অথবা বলতে পারি in our modern life we cannot spend a single day without mobile। ঠিক আছে, তিন ভাবে বললাম। তো আমাদের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেন্টেন্সের নিয়ম হচ্ছে এটা। পুরো প্যাসেজ থেকে তিনটা গুরুত্বপূর্ণ লাইন বের করব, সেটার ভিতরে কোনো প্রিপোজিশন যদি থাকে সেই প্রিপোজিশনের পরের অংশগুলো আগে বসিয়ে এই অংশগুলো পরে বসিয়ে, এই হচ্ছে একটা খুব ইজি শর্টকাট মেথডে আমি ঘুরিয়ে ফেললাম। এখন বলতে পারো গুরুত্বপূর্ণ লাইনের মধ্যে আমার প্রিপোজিশন না থাকে তাহলে আমি কি করব? না থাকলে আমাদের এই কাজগুলো করতে হবে। হয় আমি এটাকে ট্রান্সফর্ম করে ফেলবো অ্যাজ ইন, আমি এটাকে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স করব, অথবা ইন্টারোগেটিভ মানে প্রশ্নর মতন সেন্টেন্স করব, অথবা যেটা হচ্ছে আমাদের পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করব, অথবা আমরা কি করব, যদি আমার সেটার মধ্যে কোনো পার্টিকুলার প্রিপোজিশন না থেকে থাকে আমি শুধুমাত্র সিনোনিম ব্যবহার করব। সিনোনিম ব্যবহার করে করাটা সবথেকে সোজা আমার কাছে মনে হয়, কারণ যদি তুমি সিনোনিম গুলো জেনে থাকো, ওয়ার্ডের যদি তুমি লিখে থাকো, সেই অনুসারে বললে আমার কাজ শেষ। ঠিক? তো এইভাবে এর অংশগুলো আগে পরে এরকম ভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি জিনিসটাকে লিখলাম। ঠিক আছে, আচ্ছা এই তো গেল। এখন আমার পঞ্চম সেন্টেন্স লেখার নিয়মটা কি এটা আমরা দেখি। ফিফথ সেন্টেন্সটা আমি কিভাবে লিখবো? এট লাস্ট we can say that, so আমি লাস্ট লাইন সেন্টেন্সটা আমি কিন্তু বাই দ্য ওয়ে এমন ভাবে জিনিসটাকে শিখাচ্ছি যাতে একেবারেই সামান, যে ধরো আগে কখনো সামারি লিখো নাই, তাদের সবার জন্য ভালো। ওকে, এমন ভাবে জিনিসটাকে শিখালাম যাতে anyone who has not learned বা who does not know properly যে আমি কিভাবে জিনিসটাকে লিখবো, কিভাবে জিনিসটাকে সাজাবো, তাদের সবার জন্যই কিন্তু, তাদের সবার উদ্দেশ্যেই কিন্তু আমি জিনিসটাকে এইভাবে করে সাজাচ্ছি। আচ্ছা, so পঞ্চম সেন্টেন্স লেখার নিয়মটা কি? at last we can say that this passage gives us an important information and we have learned a lot of things by reading this passage. তো দিন শেষে আমরা বলতে পারি এই প্যাসেজ আমাকে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছে এবং আমরা এই প্যাসেজটা পড়ে অনেক অনেক ইনফরমেশন আমরা পেয়েছি। তো এইরকম ভাবে তারপরে আমি কথাটা শুরু করে শেষ করতে পারি। তো যে কোনো সামারি হোক না কেন আমি লাস্টের লাইনটা এভাবে বলতে পারি, at last we can say that this passage gives us dash dash dash। তো বুঝতে পেরেছো যে এটা হচ্ছে, তোমরা যদি কখনো এমন কোনো পর্যায়ে আসো যে আমার মাথায় ধরতেছে না কি লেখা যায়, তখন হচ্ছে এই নিয়ম ফলো করবা, সব থেকে ইজি মেথড। ওকে, ওকে, তাহলে আমরা বুঝে গেলাম পঞ্চম সেন্টেন্সটা লেখার নিয়ম এটা কি। আচ্ছা, এখন আমরা দেখি, আমি এখন তোমাদের কিছু টেমপ্লেট দিয়ে দিব। টেমপ্লেটের অর্থ হচ্ছে যে এই যে সেন্টেন্সেস গুলো তোমরা দেখছো ডট 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 করে দেওয়া, তোমরা যদি এই জিনিসগুলো এইভাবে এই লেসন অনুসারে যদি তোমরা পড়ে ফেলো, শিখে ফেলো, জেনে ফেলো, মোস্ট ডেফিনেটলি তোমাদের সামারি লিখতে গেলে কোনো কষ্টই হবে না।
তাহলে এটা স্ক্রিনশট রেখে দিতে পারো। হ্যাঁ, জাস্ট টেক আ স্ক্রিনশট। আমাদের যে স্ট্রাকচারটার মতো দেখলাম, সেই স্ট্রাকচার অনুসারে আমার প্রথম সেন্টেন্সে কি থাকে, দিস টেক্সট primarily focuses on dash dash dash. So দেখো, first line of summary can start with the text focuses mainly on dash dash dash. The text deals with dash dash dash. The text discusses about dash dash dash. The text is about dash dash dash. বুঝতে পেরেছি? তাহলে টেক্সটটা আমাকে বলছে অ্যাবাউট ড্যাশ 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 ড্যাশ। এরপরে তুমি এখানে যা তোমার এখানে ভালো লাগে বলতে পারো। তাহলে ফার্স্ট লাইন অফ সামারিটা অনেক ইম্পর্টেন্ট, অনেক সুন্দর করে গুছিয়ে টুছিয়ে আমরা জিনিসটাকে বুঝলাম, আশা করি বুঝলাম। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট লাইনটা হচ্ছে এইরকম ভাবে আমরা সাজালাম। আচ্ছা, এর পরের লাইনটা থেকে কি, আচ্ছা এখন হচ্ছে আমরা কিছু পয়েন্টস দেখি। তোমরা একটু পয়েন্টস গুলো পড়ো, আমি একটু পানি খাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়েটিং। আমরা তাহলে যেখানে ছিলাম যে পয়েন্টস অফ আ টেক্সট, একটা টেক্সটের মধ্যে ঠিক কি 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 জিনিস শুরুতে থাকে। একদম শুরুতে থাকে আমার যে টেক্সটটা, আমি যার কথা বলছি তার ডেফিনিশন বা ইন্ট্রোডাকশন। ঠিক আছে, সংজ্ঞা বা পরিচয়, তা দিয়ে আমি শুরু করলাম। সো এরপর আমাদের আস্তে আস্তে করে কি থাকে, ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে টাইপস, কজ এন্ড এফেক্ট, হিস্ট্রি, স্ট্রাগলস এন্ড সরোজ, লোকেশন বা অবস্থান, মেরিটস এন্ড ডিমেরিটস, সলিউশন, ইম্পর্টেন্স, সলিউশন টু দ্য প্রবলেম। তার মানে আমরা যখন একটা টেক্সট নিয়ে আলোচনা করি তখন আমাদের এরকম দেয়ার আর সো মেনি ওয়েজ ইন উইচ আমাদের টেক্সটটাকে কিন্তু আমরা চাইলে সাজাতে পারি। ওকে, তো আমি এই জিনিসটা দিয়ে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের একটা টেক্সটে সাধারণত এরকম ডিফারেন্ট পয়েন্টস থাকে। এই পয়েন্টস গুলো থেকে আমাদের নিতে হবে যে কোন কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, আমি যখন সামারিটা লিখছি তখন আমাদের দেখতে হবে যে এইগুলোর ভেতর থেকে কোন কোনগুলো ইম্পর্টেন্ট, সেইভাবে করে আমি জিনিসটাকে সাজাবো। as simple as that. Okay, যে whenever I write my text, আমার যখন টেক্সটটা থেকে যখন আমি সামারি লিখি, সামারির মধ্যে আমি কি বলেছিলাম স্ট্রাকচার, ফার্স্ট সেন্টেন্সে হচ্ছে আমার এক লাইনে আমি বলে দেবো যে আমার এই ফোকাসটার কি, মানে পুরো প্যাসেজটার ফোকাস কিসের উপরে হয়েছে। মাঝখানের পয়েন্টস গুলোতে আমি কি লিখবো, মাঝখানের পয়েন্টস গুলো উইল বি অ্যাবাউট যে আমার এই পুরো টেক্সটটার মধ্যে তিনটা মেইন পয়েন্ট আমি নিব, অ্যাট লিস্ট 3 মেইন পয়েন্টস। এই 3 মেইন পয়েন্টস কোথা থেকে হবে, এই যে এখানে পয়েন্টস অফ আ টেক্সটের যে কতগুলো কথা, এদের ভেতর থেকে আই উইল টেক এনি 3 মেইন পয়েন্টস, আর তারপরে আমি লাস্ট লাইনে দিয়ে দিব কনক্লুশন। ওকে, তোমাদের সবাইকে আমি এখন আরেকবার একটু মনে করিয়ে দেই। ঠিক আছে, বিফোর আই সে এনিথিং এলস, আরেকবার একটু মনে করিয়ে দেই আজকে কিন্তু আমাদের কিসের উপর ক্লাস করছি। আমরা আজকে এইচএসসি পরীক্ষার এইরকম একটা মানে ইংলিশের টপিক করছি যেটাতে অনেকেই ভাবে যে এখানে আমি কোথা থেকে শুরু করব, কি শুরু করব, কারণ গ্রামার যে মানে গ্রামারের যে বিষয়টা, গ্রামারের বিষয়টা আমি বলবো খুবই সিম্পল। হ্যাঁ, তোমরা অনেক দিন যদি পড়তে থাকো বুঝে যাবা যে গ্রামারের ব্যাপারটা অনেক ঝামেলা, এতটা নেই। কিন্তু সামারি রাইটিং হচ্ছে এমন একটা কিছু যেখানে একটু কষ্ট আছে। হ্যাঁ, সামারি রাইটিং এর একটু কেন কষ্ট, কারণ সামারি যখন আমরা লিখতে যাই কোনো কিছুকে, জাস্ট সারমর্মটা যখন আমরা লিখতে চাই তখন আমাদের মাথায় ঢুকে না যে আমি এখানে কোন লাইনটা লিখবো, আমি কি শুধুমাত্র লাইন বরাবর দেখে 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 কপি করে ফেলবো কিনা। তো আমরা কিন্তু আজকে এই সামারি ক্লাসটাই করছি, ক্লাসটা অবশ্যই রেকর্ডেড থাকবে। আমি শুরু থেকেই তোমাদেরকে শুরুতে দেখলাম যে আমরা কি কি কাজ করা উচিত না, তারপরে আমি আস্তে আস্তে করে বলছি যে কি কি আমরা করব, কিভাবে কিভাবে আসবে, কি কি আমাদের মেইন পয়েন্টস, কিভাবে সেন্টেন্সটা স্ট্রাকচার সাজাবো। ওকে, এইভাবে করে কিন্তু আমরা আসছি। তো তোমাদের এইচএসসি ইংলিশের ধরো এ টু জেড তোমরা সব শিখে ফেলতে চাও কমপ্লিটলি ফ্রিতে, ফ্রিতে শিখতে চাও না? আমরা সবাই চাই, ফ্রি জিনিস কে মিস করে। তো অবশ্যই যদি তোমরা ফ্রি জিনিস মিস না করতে চাও, আমাদের এই পার্টিকুলার ক্লাসটার একটু ক্যাপশনের দিকে তাকাও, দেখবা এখানে এইচএসসি 24 ইংলিশ ওয়ান শট ফ্রি কোর্স, এই এন্টায়ার ফ্রি কোর্সের লিংকটা তোমরা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এই লিংকটাতে তোমরা দেখবা যে এই পর্যন্ত আমাদের এইচএসসি ইংলিশের কিন্তু 20টা পার্টিকুলার ক্লাসেস তোমরা পাবা। ওকে, you will get 20 classes, এই 20 classes completely free, 20টা পরীক্ষাও completely free,
তোমাদের প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে আমরা শুরু করছি এবং শেষ মুহূর্তে কিছু সাজেশন থাকবে, মানে 80% কমন আসবে ইনশাআল্লাহ। ওকে, তো আমাদের এই পুরো জিনিসটাই কিন্তু তোমরা এই পার্টিকুলার কোর্সটার মধ্যে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে। তোমরা যদি এই কোর্স নিয়ে যদি কারো আরো কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্টসে জানাতে হবে, ঠিক আছে? সো একদম ফ্রি কোর্সটা তোমরা এনরোল করে ফেলো। প্রথম 3000 জন এই কোর্সটি কমপ্লিটলি ফ্রিতে পাবে, তোমরা এটাতে এনরোল করে ফেলো। আর কারোর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, রাইট নাও আমাদের তো লাইভ চলছে, আমাদের সামারি রাইটিং এর উপরে ক্লাস নিচ্ছি, অবশ্যই আমাদের কিন্তু কমেন্টসে জানাতে ভুলবা না যে এটা বুঝিনি, লাগলে যতবার বলো আই রিপিট। আচ্ছা, আমরা এখন কিছু রুলস এর মধ্যে চলে যাচ্ছি, ঠিক আছে? কিছু রুলস কি, আমি জাস্ট এখানে অনেক 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 কথা, কিন্তু এই কথাগুলো যখন আমরা ইংলিশ থেকে বাংলায় দিয়ে তারপরে যখন এখানে স্লাইডটাকে প্রেজেন্ট করছি, স্লাইডের মধ্যে না একটু বানানগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি চাই না যে তোমরা এই বানানগুলো দেখে শুধুমাত্র ইয়া করো, মানে এটা নিয়ে কোনো ঝামেলা ফেস করো। আমি জাস্ট বুঝাচ্ছি, তুমি আমার কথা শুনো। লেখা কি আছে দেখার দরকার নেই, আমার কথা শুনো। প্যাসেজটাকে যখন আমরা সামারিটা লিখি, হ্যাঁ, একটা প্যাসেজ দেখলাম, এই প্যাসেজটা দেখে আমরা যখন এটার থেকে একটা সামারিটা লিখি, তখন এখানে আমাদের কিছু রুলস আছে। এটা সব ক্লাসের জন্য, এটা এসএসসি, এইচএসসি এবং অল ক্লাসেস যখনই এটার প্রয়োজন হবে, সব সময়ের জন্যই হচ্ছে আমরা এই জিনিসটাকে ফলো করব। ফার্স্ট কথা হচ্ছে যেমন টাইটেল, সামারি রাইটিং এ সামারির জন্য আলাদা আমার কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে? এই যে টাইটেলের ব্যাপারটা আমাদের সামারি লেখার নিয়মের মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা যে সামারি রাইটিং এ সামারির জন্য কোনো প্রকার টাইটেল দেওয়া যাবে না। সামারির জন্য তুমি যদি টাইটেল প্রদান করো তাহলে কিন্তু উল্টা মার্কস কেটে ফেলতে পারি, এই কাজটা করবা না। আমরা যখন এসে লিখি বা রচনা লিখি, যেটাকে আমরা বলি রচনা, যখন লিখি তখন অবশ্যই আমাদের একটা টাইটেল দিতে হবে। আমাদের বুঝে সবকিছু বুঝে বুঝে তারপরে কিন্তু আমাদের টাইটেল দিতে হবে, বুঝছো? তো ইটস ভেরি ইম্পর্টেন্ট, উই হ্যাভ টু কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, কমপ্লিটলি ফিগার আউট যে কখন আমি টাইটেল দিব না, আর এমন কোনো ভুল কাজ করবো না শুধু শুধু টাইটেল দিয়ে যে উল্টা আমার মার্কসটা কেটে ফেললো। আচ্ছা, এরপরে আরেকটা কথা কি, ফ্রম প্যাসেজ। ফ্রম প্যাসেজ আমরা আমাদের একটা জিনিস, ফ্রম প্যাসেজ মানে হচ্ছে যে প্যাসেজ থেকে আমরা এখানে কি কি জিনিস নিব, কি কি জিনিস আমরা নিব না। ওকে, ফ্রম দ্য প্যাসেজ আমরা what are the things that are very important that need to figure out, আর কি কি জিনিস আমাদের এখানে প্রয়োজন নেই, দুটো ব্যাপারই আমাদের এখানে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো প্যাসেজটা থেকে আমাদের ফার্স্ট অফ অল কি খেয়াল রাখবো, প্যাসেজটা থেকে আমরা কোনো পার্টিকুলার লাইন হুবহু কপি করব না, ঠিক আছে? যদি একেবারেই কপি ছাড়া অন্য কোনো উপায় মানে ধরো না পাওয়া যায়, তাহলে আমি কি কাজ করব, মানে লেটস সে আমার অন্য কোনো উপায় পাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে আমার কপি করতে হবে, কপি ছাড়া there is no other way, there is no other method, তাহলে আমি দুটো কাজ করতে পারি। ফার্স্ট অফ অল কি, প্যাসেজের ওয়ার্ড গুলাকে আমি সিনোনিম হিসেবে ইউজ করব। whatever words I find from the passage, এগুলোকে আমি কনভার্ট করব টু সিনোনিমস, ঠিক আছে? প্যাসেজের ওয়ার্ড গুলোকে I will convert to synonyms, প্যাসেজের সেন্টেন্সটাকে আমি সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড এরকম ভাবে কনভার্ট করতে পারি, আবার সুপারলেটিভ, কম্পারেটিভও কম্পেয়ার করতে পারি, মানে এইভাবে করেও পরিবর্তন করতে পারি। ভাবতে পারো এগুলো আবার কি কথা, এগুলোতে আমরা একটু ডিটেইলসে বলি। হ্যাঁ, প্যাসেজের যে ওয়ার্ড গুলো আছে সেগুলোর সিনোনিম আমরা বুঝলাম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আচ্ছা, কে বলতে পারবে আমাকে একটু কমেন্টে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? কারণ আমাদের তো জানতে হবে, আমি একটা সামারি লিখছি, এই সেন্টেন্সটাকে আমি কনভার্ট করছি, আমাদের তো এইগুলো জানতে হবে, আমাদের সবই জানতে হবে। আমি যখন সামারি লিখবো না, তখন আই নিড টু কনভার্ট এভরিথিং, মানে আমাদের সব গ্রামারের কোনো টপিকই ভুলে যাবে না, গ্রামারের পুরোটা আমার বুঝতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কি আমি তোমাদেরকে একদম সোজাভাবে বুঝাই, ঠিক আছে? একদম সোজাভাবে বুঝাই, এমনই সোজাভাবে যে এই ওয়েটা হচ্ছে, ধরো তোমরা আগে কখনো হয়তো মানে অনেক কমপ্লিকেটেড ভাবে শিখেছো, কিন্তু এমন ইজি মেথড, এটা বলতে পারো চোরামি মেথড, যেটা বইতেও নাই। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট, এটা মুখস্থ করে ফেলবো। one subject, one verb, one object, nothing more, nothing less. I go to school, I came home, I am taking a class, you are listening to me, সবগুলো সেন্টেন্সে সাবজেক্ট একটা, ভার্ব একটা এবং অবজেক্ট একটা, সবগুলাতে সবগুলাতে সবগুলাতে। বুঝতে পারলাম?
এইটাকে আমরা বলছি সিম্পল সেন্টেন্স। সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট যদি একটা করে থাকে এইটাকে আমরা বলছি সিম্পল সেন্টেন্স। বুঝতাম? এখন আমরা আসি কম্পাউন্ড সেন্টেন্সে। আগে আসি কম্পাউন্ড সেন্টেন্সে মিনিমাম হয় দুইটা সাবজেক্ট, নয় দুইটা ভার্ব বা দুইটা অবজেক্ট থাকবে। আবার বলি, হয় দুইটা সাবজেক্ট বা ভার্ব বা অবজেক্ট। তার মানে কি দুইটা বা তিনটা সেন্টেন্সকে যদি আমি এখানে জয়েন করে দিই, যে সেন্টেন্সগুলোকে আমি জয়েন করছি, হয়তো কি দিয়ে জয়েন করছি, মেবি হতে পারে কনজাংশন দিয়ে জয়েন করছি, তাই না? সাধারণত কনজাংশন দিয়ে জয়েন করি। এদেরকে আমরা বলছি কম্পাউন্ড সেন্টেন্স। কেন? কারণ কনজাংশন, এন্ড, বাট, বিকজ এই জিনিসগুলোর সাহায্যে আমি এই ব্যাপারগুলোকে জয়েন করছি, জোড়া লাগাচ্ছি জোড়া লাগাচ্ছি জোড়া লাগাচ্ছি। এইটাকে আমরা বলছি কম্পাউন্ড সেন্টেন্স। এবং ফাইনালি কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? ব্যাপারটা খুবই কমপ্লেক্স। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারটাও কমপ্লেক্স। অনেকের কাছে কমপ্লেক্স সেন্টেন্সকে কমপ্লেক্স লাগে। কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে আমাদের এখানে মোস্ট ডেফিনেটলি দুইটা দুইটা ক্লজ থাকবেই। দুইটা ক্লজ। এখন তো আবার মাথা ঘুরে গেল যে ক্লজ আবার কি জানি। ক্লজ হচ্ছে এমন কিছু শব্দ যেই শব্দের মধ্যে আমাদের মোস্ট ডেফিনেটলি একটা নাউন থাকে এবং একটা ভার্ব থাকে, অ্যাটলিস্ট একটা নাউন থাকে একটা ভার্ব। হ্যাঁ, এখন বলতে পারো যে তেমন কিছু শব্দ, শব্দের মধ্যে এগুলো থাকে, তাহলে তো এটা ফ্রেজও হয়। ফ্রেজের মধ্যে তো কিছু শব্দ থাকে। ইয়েস, ফ্রেজ আর ক্লজের মধ্যে একটা খুব সিম্পল ডিফারেন্স, যেটা হয়তো গ্রামার বইতে লেখা থাকে না এবং এভাবে হয়তো শেখানো উচিত না, কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি। ক্লজ আর ফ্রেজের মধ্যে আমাদের নাম্বার ওয়ান ডিফারেন্স হচ্ছে ফ্রেজে ভার্ব নাই, ক্লজে ভার্ব আছে। সো দেখছো আমি কত সিম্পল একটা জিনিস বললাম। একটাতে ভার্ব নাই, একটাতে ভার্ব আছে, এভাবে আমি মনে রাখবো। ওকে, সো আমরা যখন বলি কোনো কিছুকে ফ্রম প্যাসেজ, ফ্রম প্যাসেজ আমি তো কপি করবোই না, আমাদের সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এইভাবে করে আমি ট্রান্সফর্ম করে দিব। হ্যাঁ, সিম্পল সেন্টেন্স থাকলে দুইটা সিম্পল সেন্টেন্সকে জোড়া লাগিয়ে একটা কম্পাউন্ড সেন্টেন্স করে ফেলতে পারি, তাহলে এখানে কম্পাউন্ড হয়ে গেল। এবং কমপ্লেক্স করার জন্য আমি এখানে জাস্ট ক্লজ বসিয়ে দিতে পারি। ক্লজ কি? while I was taking the class I was falling asleep, মানে ক্লাস নিতে নিতে আমার ঘুম চলে আসছে। তার মানে while I was taking the class, এই পুরো অংশটাই কি? এই পুরো অংশটাই হচ্ছে আমাদের এখানকার একটা ক্লজ, রাইট? তারপর আমি বললাম I was falling asleep, তার মানে I was falling asleep এটা হচ্ছে আমাদের আরেকটা ক্লজ। এই ক্লজ দুটোকে আমি এভাবে করে জয়েন করলাম। বুঝতে পারলাম? তাহলে এই পুরো অংশটাকে আমরা কি বলছি? হাউ। আমরা সামারি রাইটিং এ কি প্যাসেজ থেকে হুবহু কপি করছি না, একেবারেই কপি ছাড়া যদি উপায় না পাওয়া যায়, তাহলে আমরা কি করতে পারি? প্যাসেজগুলোর ওয়ার্ডগুলোর সিনোনিম ব্যবহার করব, অথবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা অন্যান্য ওয়েতে চেঞ্জ করব। আচ্ছা, সুপারলেটিভ কম্পারেটিভ কি? সোজা ভাষায় গুড, গুড আর গুডেস্ট হয় না। গুড এবং কোনো কিছুকে যদি আমি বলি, ধরো ইউ আর গুড, তুমি ভালো, তোমাকে যদি আমি তুলনা করি আরেকটা মানুষের সাথে, তাহলে ইউ আর বেটার, ইউ আর বেটার দ্যান হি ইজ, ইউ আর বেটার দ্যান শি ইজ, রাইট? তো এই যে এখানে বেটার ওয়ার্ডটা বললাম, এটা কি আমি কম্পেয়ার করছি, তুলনা করছি, কিন্তু কয়জনের সাথে? একজনের সাথে। এবং আমি যদি সুপারলেটিভ বলতে চাই, তার মানে তুমি এদের সবার থেকে ভালো বা খারাপ এমন কিছু একটা। ইউ আর দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তো এইখানে আমি বেস্ট কেন বলছি? সুপারলেটিভ, কারণ ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে কয়জন আছে আমরা জানি না, নিশ্চয়ই দুজনের বেশি আছে, দুজনের বেশি থাকে, তাহলে সুপারলেটিভ। বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে আমাদের রুল 2 সামারি লেখার জন্য, এইভাবে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো 4, 5, 6 তিনটা রুল আমরা এখানে একসাথে করেছি। রুল 4 হচ্ছে সেন্টেন্স কানেক্টর। সো কানেক্টরস অবশ্যই বেশি বেশি বাড়াতে হবে, বেশি করে লিখতে হবে। কানেক্টরের কিছু এক্সাম্পল আমি যেমন একদম ক্লাসটার স্টার্টিং এর মধ্যে আমরা দিয়েছিলাম, যে বলেছিলাম এন্ড বলতে হবে, দেন বলতে হবে, বাট বলতে হবে, বিকজ, while, during, after, before, এই যাবতীয় কথাগুলো হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। হ্যাঁ, তো এভাবে করে আমাদের সেন্টেন্সের কানেক্টর বেশি করে কানেক্ট করতে হবে আমাদের সামারি লেখার জন্য। তারপরে কি? অ্যাভয়েডিং এক্সাম্পলস। সো এই জিনিসটা কি, এটা না আমরা অনেকেই বুঝতে পারি না। যখন একটা প্যাসেজ আমরা পড়ি, এই প্যাসেজটা তো আমাদের ইংলিশ ফর টুডে বইটার মধ্যেই থাকে, তাই না? বা তোমরা তোমাদের নিজস্ব যে গ্রামার বই ফলো করো, তো এসব জায়গার মধ্যে তোমার গ্রামার বইয়ের কথা বলতেছি না, তোমার পেপার বই পড়ো। হ্যাঁ, ফার্স্ট পেপারের মধ্যে আমরা যখন পড়ি, তখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্যাসেজ। তো আমি ফ্রম দ্য প্যাসেজ আমি যখন লিখি, তখন মোস্ট ডেফিনেটলি অনেকগুলো এক্সাম্পল থাকবে। কেন? একটা প্যাসেজের মধ্যে যখন আমি কোনো কন্টিনিউয়াসলি লিখে যাই, তখন আমাদের শব্দ বাড়াতে হবে।
তখন আমাদের শব্দের ভান্ডার বাড়াতে হবে, তখন আই হ্যাভ টু রাইট মোর এন্ড মোর। এবং এত লং টাইম ধরে যদি আমি লিখতে থাকি, তার মানে কি আমাদের এখানে অনেক এক্সাম্পল দিতে হবে, মানে রাইটারের পয়েন্ট অফ ভিউ থেকে। আমাদেরকে তো আর প্যাসেজ লিখতে বলে না, রাইটার তো প্যাসেজ লিখে, তখন রাইটার হচ্ছে অনেক এক্সাম্পল দেয়। আমাদের কি করতে হবে হচ্ছে আই হ্যাভ টু অ্যাভয়েড দ্য এক্সাম্পল। হ্যাঁ, যদি আমি যে প্যাসেজটা পড়তেছি এখানে যদি কোনো এক্সাম্পল থাকে, তাহলে আমার সামারিতে সেই এক্সাম্পল প্রয়োজন নেই, কারণ সামারি হচ্ছে মূল ভাগ। মূল ভাগের মধ্যে আমি কোনো এক্সাম্পল দিব না, বিকজ সামারি যেহেতু আমি কিছুক্ষণ আগে একটা টেমপ্লেট শিখিয়ে দিলাম যে 5টা সেন্টেন্সের মধ্যে হলেই ভালো হয়, রাইট? তো এখানে আমি যদি প্যাসেজ থেকে যে এক্সাম্পলস গুলো দেখছি সেগুলো যদি আমি এখানে এনে 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 বলি, লং টাইম এখানে আমার ওয়েস্ট হবে। তারপরে রুল 6 এখানে আমরা কি বলছি, নো অ্যানালিসিস। এটা মানে কি, প্যাসেজের কোনো অংশের বা পুরো প্যাসেজের অ্যানালিসিস বা কোনো ধরনের পার্সোনাল কমেন্ট করা যাবে না। ওকে, তো পার্সোনাল কমেন্টটা কি? যেরকম ধরো তোমরা ডিফারেন্ট টাইপস অফ প্যাসেজ পড়েছো, ধরো নেলসন ম্যান্ডেলার প্যাসেজ পড়েছো। হ্যাঁ, নেলসন ম্যান্ডেলাটা বললাম একদম শুরুর দিকে আছে, ঠিক আছে? লেটস সে তোমাদের মধ্যে কেউ আছে যে নেলসন ম্যান্ডেলাকে অপছন্দ করো। অপছন্দ যদি করে থাকো, ইন দ্যাট কেস আমি যদি প্যাসেজের মধ্যে লিখি, আই ডু নট থিংক নেলসন ম্যান্ডেলা ইজ এ গুড হিউম্যান বিং। তুমি এটা চাইলে লিখতে পারতা যদি তোমার বইতে নেলসন ম্যান্ডেলার বিরুদ্ধে কিছু লেখা থাকতো। যেহেতু বিরুদ্ধে লেখা নেই, তো তুমি কোনো পার্সোনাল কমেন্ট করতে পারবে না। ইভেন ইফ ইউ ডু নট লাইক, লেটস সে ধরো আমার এখানে হিটলার নিয়ে প্যাসেজ আছে, আমার হিটলারকে পছন্দ না, কিন্তু তারপরে আমরা হিটলার নিয়ে প্যাসেজ করতে হচ্ছে, এখানে কিছু করার নেই। প্যাসেজের পুরো অংশ জুড়ে প্যাসেজের কোনো একটা পার্টিকুলার জায়গায় কখনো কোনো জায়গায় কোনো পার্সোনাল কমেন্ট করা যাবে না। বুঝতে পারলাম? তো এখানে পার্সোনাল কোনো কিছু লিখবো না, আমার নিজস্ব অ্যানালিসিস লিখবো না। আমি লিখবো যে গল্প আমাকে এটা 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 বলেছে, দ্য স্টোরি হ্যাজ টোল্ড মি দ্যাট ড্যাশ ড্যাশ ড্যাশ, দ্য রাইটার হ্যাজ এক্সপ্লেইনড ড্যাশ ড্যাশ ড্যাশ। তো পুরোটা অংশে এরকম থাকবে যে রাইটার এক্সপ্লেইন করেছে যে এগুলো 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 আমাদের ক্লাসটিতে হয়েছে। আচ্ছা, এরপরে আমরা আসি আরেকটা জিনিস লিখতে হবে কি, ডেফিনিশন এন্ড রিজনস। সো আমার প্যাসেজটা যদি আমি ঘাটাঘাটি করি, আমি দুইটা পার্টিকুলার কথা আমি এখানে পাবো, একটা হচ্ছে হাউ, একটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, সো হাউ এবং ওয়াই এই দুটোরই অ্যান্সার মোস্ট ডেফিনেটলি আমাদের প্যাসেজের মধ্যে দেওয়া উচিত। ওকে, সো লেটস সে গ্লোবাল ওয়ার্মিং এর একটা প্যাসেজ এসেছে, পুরো বিশ্ব উষ্ণায়ন। ওকে, তো এই গ্লোবাল ওয়ার্মিং এর প্যাসেজটার মধ্যে আমি ডিটেইলসে গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারে লিখলাম। তারপরে আমি যদি এখানে লিখতে চাই এটা রিলেটেড একটা সামারি, আমার বলতে হবে ফার্স্ট অফ অল এক লাইনে বলবো যে গ্লোবাল ওয়ার্মিংটা কেন হয়েছে, ওয়াই, গ্লোবাল ওয়ার্মিংটা কিভাবে হয়েছে, হাউ ওয়াই দুটোরই অ্যান্সার হয়ে যায়। এরপর আমি বলবো গ্লোবাল ওয়ার্মিংটাকে আমি কিভাবে সলভ করতে পারবো, ঠিক আছে? সো কেন হয়েছে, কিভাবে এবং হওয়ার পরে কি কি এফেক্ট হয়েছে, এবং আমি এটাকে কিভাবে সলভ করতে পারবো। সো দেয়ারফর আমাদের সামারিতে অবশ্যই আমাদের এই প্যাসেজটার মধ্যে যেগুলো একদম ডিটেইলড কথা, দ্যাট উই নিড টু পুট আউট, ঠিক আছে? আমাদের এন্টায়ার প্যাসেজটার মধ্যে যা যা জিনিস লেখা সেগুলো। আরেকটা কথা কি, এখানে টেন্সের কথা বলা হলো, তো টেন্সের জিনিসটা হচ্ছে যে আমাদের প্যাসেজটা যদি মানে এরকম থাকে যে পাস্ট টেন্স বা ফিউচার টেন্স এরকম যদি আমার থাকে, সামারির সময় এগুলো সব প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। কেন কেন সামারির সময় সবকিছু প্রেজেন্ট টেন্স হয়ে যাবে? কারণ সামারি মানে হচ্ছে আই এম রিপোর্টিং টু সামওয়ান। সামারি বলতেছি না, ধরো সাধারণত আমরা মুখে মুখে কথায় কথায় কখন সামারি বলি, when do we say the summary? লেটস সে আমি সারাদিন পর অনেক কথা এসে আমার আম্মুকে বলি, নাও এই যে আমি এতগুলো কথা যে বললাম এটাকে আমি যদি ইনস্ট্যান্টলি 1 মিনিট 2 মিনিটের মধ্যে বলে ফেলি তাহলে হবে, কিন্তু যেটা হচ্ছে কি আমাদের একদম পারফেক্ট সামারি আকার বলা হবে না। সো ইনস্টেড অফ সেইং ইন ডিটেলস এবং 1 সেকেন্ড তোমার 24 ঘন্টা পার হয়ে যাবে, আমাদের তাহলে কি করতে হবে, টেন্স মানে সামারির মধ্যে একদম এটার যেই সামারিটা এজ ইন ছোট যেই কথাটা যেটা রিসেন্টলি হয়েছে এবং সেগুলোকে ইন প্রেজেন্ট টেন্স আমাদের দেখাতে হবে, মানে দেখাতে হবে যে দেখো আমাদের স্টার্টিংটাই এরকম, শুরু থেকেই আমরা এরকম এরকম কিছু একটা দেখাতে হবে। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখি কি ন্যারেশন। ন্যারেশন কি, ন্যারেশন হচ্ছে ওই যে ডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট স্পিচ। সো কখনোই ন্যারেশনের মধ্যে কোনো ডিরেক্ট স্পিচ দেওয়া যাবে না, ইনডিরেক্ট স্পিচ দিতে হবে। সো এটা আরেকটা রুল, একদম কড়াকড়ি রুল দিয়ে দিলাম। সো এখানে আমি যদি ডিরেক্ট স্পিচ না ইউজ করি এবং ইনডিরেক্ট স্পিচ ইউজ করি
তাহলে এটার আর ওটার মধ্যে কি কম্পারিজন হলো, কি পার্থক্য হলো, এখানে একটু আমরা আসি। সো ইফ আই কনসিডার যে লেটস সে ডিরেক্ট স্পিচ। সো ডিরেক্ট স্পিচ হচ্ছে মানে এখানে আমাদের কোনো ধরনের ডিরেক্ট স্পিচ রাখা যাবে না এবং ইনডাইরেক্টলি লিখতে হবে। আমি যদি ডিরেক্টলি কোনো কিছুকে বলি যে গো অ্যাওয়ে, মোস্ট ডেফিনেটলি দ্যাট পারসন উইল বি হার্ট, সে যেরকমই হোক, আমি বলছি গো অ্যাওয়ে। আর ইনডাইরেক্ট স্পিচে যখন আমি বলি তখন আমাদের কথাটা কি হয়, আমি যখন ইনডাইরেক্ট স্পিচে কোনো একটা সামারি লিখি তখন এটার কথা কি হয়। ইনডাইরেক্ট স্পিচের সময় আমরা বলবো যে ক্যান ইউ প্লিজ give me the permission to stay alone. সো দেখো একটা জায়গায় আমি বলছি গো অ্যাওয়ে, আরেকটা জায়গায় বলছি আমি আপনার পারমিশন চাচ্ছি যাতে আমি একা থাকতে পারি। টু স্টে অ্যালোন, টু স্টে অ্যালোন মানেই হচ্ছে আমি চাচ্ছি যে আমি এখন একা থাকি, আপনি অন্য জায়গায় কোথাও যান। সো ইউ সি যে আমি সামারির মধ্যে কোনো ডিরেক্ট এরকম স্পিচ রাখছি না, ইনডাইরেক্ট স্পিচ হিসেবে আমরা বলছি। তারপরে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট। ওকে, তো দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এই কথাটা অনেক অনেক টিচার্সরা দেখেছে এবং দেখে 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 দ্য টিচার্স আর ভেরি টায়ার্ড। কিন্তু আমাদের দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এই কথাগুলোকে আপগ্রেড করতে হবে এবং আপডেট করা হয়েছে। সো প্রিভিয়াসলি আমরা প্যাসেজটা যখন লিখতাম তখন আমাদের প্যাসেজে একটা ইজি স্ট্রাকচার ছিল এরকম, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, আর তারপরে আমাদের যে মেইন টপিক সেই অনুযায়ী আমরা ডিটেইলসে ডিসক্রাইব করি। কিন্তু আজকাল আমরা সেই জিনিসটা আর করব না। এখন আমাদের কি দ্য মানে passage deals with the passage is about this is not important, you have to go more deeply, ঠিক আছে, এরকম কোনো কিছু একটা বলতে হবে যে never had we ever imagined the actual power of global warming and actual power of the almighty and his creations, ঠিক আছে। তো মোস্ট ডেফিনেটলি আমরা মানে প্যাসেজ ইজ অ্যাবাউট দিয়ে তারপর এখানে যা জিনিস আছে তার ব্যাপারে ডিটেইলসে বলবো। ওকে, সো প্যাসেজ ইজ অ্যাবাউট এবং দ্য প্যাসেজ ডিলস উইথ এগুলো না বলে আমরা এখন থেকে ঘুরিয়ে বলবো। 13 নাম্বার, পুরো সামারিটা কিন্তু এক প্যারা লিখতে হবে। হ্যাঁ, খুব সিম্পল কথা এখানে। পুরো সামারিটা আমি হচ্ছে এক প্যারায় লিখবো, এক প্যারার বেশি করা যাবে না, এই হচ্ছে কথা। তারপরেটা কি আমাদের ফার্স্ট ওয়ার্ড এন্ড দ্য সেন্টেন্স। সামারির ফার্স্ট ওয়ার্ডটা দিয়েই বুঝতে হবে যে পুরা সামারি বা প্যাসেজটা ঠিক কিসের উপরে লেখা হয়েছে, সেই যাবতীয় কথা। হ্যাঁ, মানে পুরা সামারির ফার্স্ট ওয়ার্ডটা দিয়ে আমি দেখবো আমার সামারিটা আমার প্যাসেজটা কি নিয়ে, হোয়াট ইজ দ্য টপিক। ফার্স্ট ওয়ার্ডটা হবে টপিকের নাম এবং প্রথম বাক্যটাই হওয়া উচিত সেই এন্টায়ার টপিকটার সামারি। আমি আমার যেহেতু আমাদের এই পার্টিকুলার সেন্টেন্সটা আমার যেহেতু এই সামারির মধ্যে একটা লাইক লিমিট আছে যে আমি চাচ্ছি না 5টা সেন্টেন্সে বেশি করতে, 5টা সেন্টেন্সে বেশি করলে আসলে অনেক বেশি বড় হয়ে যায় এবং যেটা আমি শুরুতে বললাম যে 1/3 এতটুকুর মধ্যে আমি কভার করতে চাই, সেটাতে কিন্তু আমরা পাবো না। এবং এই কারণে আমার যে মেইন ব্যাপারটা আছে সেই মেইন ব্যাপারটা আমাদের লিখে ফেলতে হবে ইন দ্য ভেরি ফার্স্ট সেন্টেন্স, হোয়াট আই ওয়ান্ট টু সে। এবং আবার আমার কোনো ইম্পর্টেন্ট কথা যদি থেকে থাকে, ইফ আই ওয়ান্ট ফার্দার ক্লারিফিকেশন দেন আই উইল টক অ্যাবাউট ইট ইন দ্য লাস্ট সেন্টেন্স, ঠিক আছে, জাস্ট লাইক আ কনভারসেশন, একই হচ্ছে কথা। হ্যাঁ, তখন আমাদের এই জিনিসটাকে বলবো ইন আওয়ার লাস্ট সেন্টেন্স। ওকে, তো কি হলো আমাদের কথা, সামারির ফার্স্ট ওয়ার্ডটা দিয়েই বুঝতে হবে, মানে বুঝতে দিতে হবে পুরো সামারি বা প্যাসেজটি কিসের উপর লেখা হয়েছে। এক্স্যাক্টলি আমার সামারি বা প্যাসেজটা ঠিক কিসের উপরে, হোয়াট ইজ দ্য টপিক, দ্য টপিকস নেম, আমরা লিখে ফেলবো। এইভাবে করে আমরা এখানে বলে ফেলবো। আর ফার্স্ট ওয়ার্ডটা হবে আমাদের টপিকের নাম, অবশ্যই একদম ফার্স্ট ওয়ার্ডটা। ফার্স্ট ওয়ার্ডটা যদি আমি বলি, as we already know that there is an assumption that global warming is doing this. তো এই যে দেখো এতগুলো ওয়ার্ড দিয়ে দিয়ে দেন আমাদের মেইন টপিক করার প্রয়োজন নেই। আমাদের পুরো টপিকটার যা আমি বলতে চাই স্টার্টিং এ সেই ওয়ার্ডটা দিয়ে শুরু করে তারপর আমি কন্টিনিউ করব। তারপরে দেখো ইন কেস অফ হোম, যদি আমি কবিতা লিখতে চাই, কবিতার লিখি না সরি, কবিতার প্রশ্নের উত্তরটা যদি আমি করতে চাই, কারেক্ট যদি আমি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সেই পোয়েমের কিছু কথা শুধু মানে কবির নিজেরই উপলব্ধি, সবার উপলব্ধি না, তবে তা সামারিতে আনতে হবে এবং মানে কবির নাম উল্লেখ অবশ্যই করা উচিত। আর যদি কবির কোনো নাম না থাকে তাহলেও আমরা একটা কথা বলবো, তাহলে সেই অনুযায়ী আমরা বলবো যে the poet thinks, the poet thought, the poet said, the poet wondered, and then
we will continue as it is. তার মানে এই জিনিসটা কি হলো, আমাদের যখন পোয়েম থাকে তখন আমরা ট্রাই করব অথরের নামটা এখানে বের করার। ওকে, অথরের নাম যদি এখানে কোনো জায়গায় না থাকে, ইন দ্য ভেরি বিগিনিং অর ইন দ্য ভেরি এন্ড, দুটার একটার মধ্যে যদি আমরা না থাকে, তাহলে আমি বলবো দ্য পোয়েট থিংস, দ্য পোয়েট থট ড্যাশ ড্যাশ ড্যাশ, তারপরে সেই অনুযায়ী কন্টিনিউ করব। ওকে, নিচে কয়েকটা রুলস আছে। এই কয়েকটা রুল যদি থাকে, এই কয়েকটা রুল যদি আমরা কমপ্লিটলি ফলো করি, তাহলে 8 থেকে 9 মার্কস শিওর পাবো। আসলে কি পাবো? সো তোমরা অবশ্যই এই ট্রিক্স গুলা ফলো করবা, হ্যাঁ, যাতে 8 থেকে 9 মার্ক অবশ্যই তোমরা এখান থেকে পেয়ে যাও। আমি এই ট্রিক গুলা মনে রাখার তোমাদেরকে জাস্ট যে জিনিসটা তোমাদেরকে দিতে চাই, ফ্রম মেরিটো, আমাদের এই যে পার্টিকুলার যে ক্লাসটা হচ্ছে, এই পুরো ক্লাসটা কিন্তু কি, এই পুরো ক্লাসটাই হচ্ছে আমাদের এইচএসসি ওয়ান শট ইংলিশ, মানে কমপ্লিট এ টু জেড আর কি ইংলিশ, এন্ড দিস ইজ আ ফ্রি কোর্স। সো এই যে ফ্রি কোর্স যে নেওয়ার ব্যাপারটা, অটোমেটিক্যালি দিস ইজ গোয়িং টু মেক ইউ হ্যাপিয়ার, রাইট? আমাদের যখনই আমাদের এই ফ্রি কোর্সটার কথা আমরা বলছি, তার মানে কি, এই ফ্রি কোর্স থেকে আমরা মোস্ট ডেফিনেটলি আমরা এখান থেকে 20টি লাইভ ক্লাস আমরা পাচ্ছি, 20টি কুইজ দিতে পারছি। সো আমাদের ফ্রি কোর্সের যে ব্যাপারটা আছে ইন ডিটেইলস তোমরা কিন্তু চাইলে আমাদের মেরিটোর ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারো, অথবা এই পার্টিকুলার ক্লাসটা ক্যাপশনে দেখে আসতে পারো। চলো আমরা কন্টিনিউ করি। সো নিচের এই নিয়মে সামারি লিখলে 8 থেকে 9 মার্ক শিওর পাবো। শিওর কিভাবে পাবো দেখি। নাম্বার 1, ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের কোনো কিছু যদি এরকম থেকে থাকে, আই নিড টু রাইট আ সামারি। ঠিক আছে, তোমাদের এখানে একটু লেখাটা ক্লিয়ারলি আসছে না, আমি বলি যে লেটস সে কোনো একটা ব্যক্তির উপরে আমি সামারি লিখতে চাই। একটা ব্যক্তির উপরে যদি আমি সামারি লিখি তাহলে কি হবে, if there is a person, if I write the entire summary regarding that person, okay, তাহলে আমরা কি কি বলতে পারি। আমি সবার আগে, যদি সে পুরুষ হয়ে থাকে, ঠিক আছে, লেটস সে সেই পার্সনটাকে নিয়ে we are describing, right? So এই যে পার্সনটাকে নিয়ে we are describing, if that person is a man, okay, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমি বলবো যে because this guy is a man, আমি দেখতে পাচ্ছি যে this particular person is well honored, well deserved, এরকম they can say। আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম যে I can see the passage narrates the life history of, তারপরে ওই ব্যক্তির নামটা এখানে দিব, ঠিক আছে। তারপর she মানে মহিলা যদি হয়, is মানে is হচ্ছে, আমরা তো বলি যে সে তিনি হচ্ছেন বোঝাতে আমরা এখানে is বলছি, ঠিক আছে। she is মানে তার এই জিনিসটা সে করছে, এইভাবে করে বোঝাতে আমরা এখানে ডাইরেক্টলি জাস্ট is বললাম। আর পরে আমি কি বলছি, one of the most renowned person in the world। so once again, যদি এইরকম কোনো একটা কথা থেকে থাকে যে সে এখনো পর্যন্ত হচ্ছে one of the most renowned persons, এবং এখনো পর্যন্ত সে খুশি, এখনো পর্যন্ত হ্যাপি, এখনো পর্যন্ত সবকিছু ড্যাশ ড্যাশ ড্যাশ, যদি এরকম কোনো কথা থেকে থাকে, ইন দ্যাট কেস আমরা কি করব, ইন দ্যাট কেস আমরা এখানে নিজের জায়গায় ওয়াজ বসাবো, যে আগে সে এরকম ছিল। কিন্তু যদি চিরন্তন সত্য থাকে কোনো কিছুতে, তাহলে আমরা এখানে ইজ ইজি বলবো। ওকে, সো শি ইজ one of the most renowned persons in the world, এভাবে গেল। তারপরে আমি once again এখানে প্যাসেজ থেকে দুইটা থেকে বা তিনটা লাইন লিখবো। ওকে, পুরুষ হলে আমরা বলতে পারি so a man can learn many things by following him, আর অথবা মহিলা হলে can learn many things by following her। তো এখানে মেইন জিনিসটা কি, যদি আমি এই নিয়মে ফলো করি যে আমি ফার্স্ট অফ অল ফার্স্ট লাইনটায় আমি লিখবো যে আমি যে কথাটা লিখছি সেই কথাটার কোনো একটা সামারি, সেই কথাটার কোনো একটা অংশ, হ্যাঁ, সেভাবে করে আমি শুরু করলাম। পরের অংশে হচ্ছে আমি আস্তে আস্তে করে তার মেইন যে ব্যাপারগুলো আছে সেটা ইজ হলে ইজ, যখন এখন হচ্ছে এবং চিরন্তন ঘটে তখন আমরা ইজ বলবো। বাট রিসেন্ট কোনো কিছু যদি হয়ে থাকে, মানে এটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমরা কমপ্লিট হয়ে যাওয়ার কারণে আমরা এখানে ওয়াজ বলবো। কমপ্লিট যদি হয়ে যায় আমি হ্যাজ বিনও বলতে পারি। হ্যাজ বিন কেন বলি, হ্যাজ বিন হচ্ছে এমন কিছু যেটা রিসেন্টলি কমপ্লিট করেছি, রিসেন্টলি আমি হোমওয়ার্ক শেষ করেছি। I have been completed my, I have completed, been কেন হলো, I have completed my homework today, ঠিক আছে। So this is called perfect
কন্টিনিউয়াস, মানে মানে কি বলবো, আমরা চাইলে পারফেক্ট টেন্সও বসাতে পারি অথবা পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে বসাতে পারি। ওকে, তারপরে প্যাসেজ থেকে দুটা লাইন এখানে এইভাবে নিয়ে তারপরে আমি বলছি যে যেহেতু এই পুরো কথাটা হচ্ছে একটা বিখ্যাত কোনো ব্যক্তির ব্যাপারে, তো লাস্টে আই উইল অফ কোর্স মানে সেই অনুযায়ী আমি তো এটাতে লিখতেই হবে, তাকে নিয়ে একটু বড়াই করতেই হবে। এন্ড এই জন্যই বলেছি a man can learn many things by following him অথবা following him. ওকে, আচ্ছা এখানে অনেক কথা হতে পারে, তোমাদের কাছে যদি না মানে বুঝতে যদি অসুবিধা হয়, আই এম হিয়ার, নো প্রবলেম, আমি এখানে একটু ডিটেলসে বলছি যে এখানে এক্স্যাক্টলি কি লিখছে। ওকে, সো সামারি আমাদের যেই ব্যাপারগুলো যে রুলস গুলো নিয়ে কথা বলছি সেটা কি, দর্শনীয় স্থান সম্পর্কে সামারি লেখার নিয়ম। দর্শনীয় স্থান মানে এটাও কিন্তু খুবই কমন, একটা হচ্ছে খুবই কমন হচ্ছে ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা এনি এইরকম সর্ট অফ কোনো একটা কথা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে যে স্মরণীয় স্থান, ঠিক আছে, এনি ফেমাস প্লেস গুলো হচ্ছে তোমার সেকেন্ডের মধ্যে পড়ে। After reading the following passage, I can see that the passage of beauties of dash, কোন স্থানের নাম বলবো, it is the most visible sight out of the world. So এখানে আমি দর্শনীয় স্থান নিয়ে যেহেতু বলছি, আমি ফার্স্টে বলবো যে after reading the following passage, পুরো প্যাসেজটি পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে এই পার্টিকুলার বিউটিটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর, the most visible sight, এইরকম কোন বিউটিফুল সাইট এই পুরো পৃথিবীতে আরেকটাও হয় না, ঠিক আছে। দিস আই ক্যান সে, এরকম ভাবে জিনিসটাকে শুরু করতে পারি। ওকে, তারপরে সামারি লেখার নিয়ম আছে। সামারি লেখার নিয়ম কি, সামারি লেখার ক্ষেত্রে কি কোনো সামারি লেখার ক্ষেত্রে কোনো শিরোনাম দিতে হবে না। যখন আমি সামারি লিখি তখন আমাদের এখানে কোনো শিরোনাম নেই, কোনো শিরোনাম নেই মানে কি, কোনো আমাদের হেডলাইন নেই। মেইনলি এই জিনিসটা কেন বলা হয়েছে, সামারিটা কেন দেওয়া হয়েছে, এখানে কোনো হেডলাইন নেই। সামারি অবশ্যই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ, তার মানে সামারি মোস্ট ডেফিনেটলি খুবই ছোট হতে হবে। আমরা অনেকেই সামারি লিখে লিখে পুরো পেজ ভর্তি করে ফেলি এন্ড মেনি আদার পেজেস অ্যাজ ওয়েল, এবং অনেক টিচাররা এই জিনিসটা মনে করে যে যত বেশি করে আমি জিনিসগুলো লিখবো, যত লম্বা করে লিখবো অত হচ্ছে আমার জন্য ভালো, কিন্তু এগুলো হচ্ছে ভুল ধারণা। আমি যত বড় করি অত একটা জিনিস কেন ভালো করবে, ঠিক আছে, ইট ডাজ নট ওয়ার্ক লাইক দ্যাট। আমি এটাকে শর্ট ভাবে সুন্দর করে গুছিয়ে কম কথায় বলতে পারছি কিনা, দিস ইজ মোর ইম্পর্টেন্ট। তো সামারি তো তাই, সামারি হচ্ছে আমাকে কখন জিজ্ঞেস করে একজন মানুষ, কখন সামারি জিজ্ঞেস করে, লেটস সে দেয়ার ইজ আ স্টোরি, এমন কোনো একটা কাহিনী হয়েছে আমার সাথে, ধরো পাশের বাসার কোনো কিছু একটা হয়েছে অথবা আমি জাস্ট শুনতে পারছি, হ্যাঁ, সো মোস্ট ডেফিনেটলি ইন দ্যাট কেস আমাদের কি দেখতে হবে যে what the whole thing is, মানে এটার পুরো প্যাসেজটার 3 ভাগের 1 ভাগ আমি লিখছি কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, এবং পরীক্ষায় যদি কোনো ওয়ার্ড লিমিট উল্লেখ থাকে তার থেকে কি একটা বা দুইটা শব্দ বেশি বা কম হতে পারে, কিন্তু আমি এই জিনিসটাকে একটু মেনটেন করার ট্রাই করবো যাতে আমার ওয়ার্ডস এর মধ্যেই থাকে। ওয়ার্ড কোনো কিছু মেনটেন করার মেইন ট্রিকই হচ্ছে আমার সেটা নিয়ে একটু ভালো করে দেখবো, হ্যাঁ। আচ্ছা তারপর কি, তারপরে সামারি আমাদের সর্বদা এক প্যারাতে শেষ করতে হবে, অবশ্যই সামারি এক প্যারার মধ্যেই লিখতে হবে, এর থেকে বেশি লিখবো না। কোনো ব্যক্তিগত মতামত ব্যবহার করা যাবে না। প্যাসেজটি মানে উল্লেখিত লেখকের দৃষ্টিভঙ্গি হবে, আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই জিনিসগুলো হচ্ছে, এগুলা বলবো। সামারি শেষে কিছু কানেক্টর ব্যবহার করে সেই পুরো কথাটার মধ্যে একটা সুন্দর এন্ডিং দিতে পারি। ওকে, তাহলে এইরকম ভাবে কিন্তু আমি জিনিসটার ডিটেইলস ডেসক্রাইব দিচ্ছি। ওকে, ফজিয়া এখানে এসেছো, ফজিয়া কি কিছু বলবে? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, আমরা কন্টিনিউ করি। আচ্ছা এখন হচ্ছে আমি তোমাদেরকে কি দেখাবো, আমরা তো সামারির প্যাসেজ দেখছি, ঠিক আছে, আমি হচ্ছে এখন তোমাদেরকে রিয়েল লাইফ কিছু সামারি লিখে দেখাবো, এবং আমি এখানে নেলসন ম্যান্ডেলার সামারিটাই দেখাচ্ছি। নেলসন ম্যান্ডেলার সামারিটা দেখিয়েই কিন্তু এটা কিন্তু আমাদের ক্লাসের অলমোস্ট আমাদের শেষের প্রান্তে চলে আসছি। আমরা হচ্ছে এখন এই ক্লাসের একদম শেষ প্রান্তে চলে আসছি। আমরা এই পর্যায়ে এসে আই উইল জাস্ট ডিটেইলসে আমি একটু ডেসক্রাইব করে তোমাদেরকে দেখাবো যে
কি কি ডিফারেন্ট টাইপস অফ প্যাসেজেস এখানে থাকতে পারে। ফার্স্ট আমি বলতে পারি দিস প্যাসেজ ইজ ফোকাসড অন এন্ড মেইনলি অ্যাবাউট ড্যাশ ড্যাশ ড্যাশ। এই প্যাসেজটা হচ্ছে এই জিনিসগুলোর উপর। হ্যাঁ, এট লাস্ট তাহলে এবারে হচ্ছে আমি আমাদের যেই টপিকটা বলবো, তিনটি গুরুত্বপূর্ণ লাইন লিখবো কিন্তু হুবহু লিখবো না, এবং ফাইনালি যে কথাটা। ঠিক আছে, গুরুত্বপূর্ণ যে তিনটি লাইন সেগুলো তো অবশ্যই আগে প্রিপারেশন থেকে খুঁজে বের করে তারপরে আমাদের কথা বলবো। যেমন ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন 1993, এই জিনিসটা যদি আমি দেখি এটাকে আমি ঘুরিয়ে কি বলবো, ইন 1993 ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। ওকে, আর যে সব ধরনের প্যাসেজ সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, কি আসতে পারে, স্থান বা ঘটনা বা এই রিলেটেড আমাদের যা যা আসে, ঠিক আছে, মানে আমাদের হয় স্থান কোনো কিছু হবে, ঘটনা কিছু হবে, অথবা ব্যক্তি আসবে। ঠিক আছে, স্থান, ঘটনা বা ব্যক্তি, এই ব্যাপারে আমাদের এন্টায়ার প্যাসেজটার মধ্যে সেই কথাগুলো আসবে, দ্যাট উই নিড টু সি, সেইটার সম্পর্কে আমাদের প্যাসেজ আসবে। যেমন আমরা বলি this is a passage which has been discussed about topic, বলতে পারি corruption, it gives a multidimensional concept about dash। এই লাইনটা তোমরা শিখে নিতে পারো যে this gives me a multidimensional concept about dash, এটা শিখে নিলাম। অথবা আমরা বলতে পারি the writer of the above passage describes that, writer এখানে বুঝিয়েছেন যে dash 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 dash, তারপর এখানে ঘটনা হলে আমরা বলবো ডিফারেন্ট অ্যাসপেক্টস, ব্যক্তি হলে তার লাইফস্টাইল, তার অ্যাচিভমেন্টস, স্থান হলে তার মধ্যে যে বিউটি এন্ড সো অন। তার মানে এই চারি জিনিসটাকে স্ক্রিনশট লিখে দিতে পারো, আমাদের স্ট্রাকচারটা এই অনুসারে হবে। ওকে, অথবা আমরা বলতে পারি ইন দ্য অ্যাবাভ প্যাসেজ উই নো দ্যাট ইট ইজ ড্যাশ, হতে পারে ইট ইজ কন্টেম্পোরারি মানে সমসাময়িক ব্যাপার কোনো কিছু, পার্সপেক্টিভ মানে একজন পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে এই কথাগুলো লিখেছে, এই পার্সপেক্টিভ থেকে লিখেছে, এবং এইভাবে করে জিনিসটাকে ডেসক্রাইব করা হয়েছে, দ্য রাইটার হ্যাজ বিন সাকসেসফুল ইন দিস পারপাস এন্ড সো অন সো অন সো অন, এইসব। ঠিক আছে, সো আই থিংক আজকে আমরা ওভারঅল এই সামারি ক্লাসটার মধ্যে কি কি করলাম, সামারি তোমাদেরকে সামারি ক্লাসের সামারি যদি দেই, সামারি ক্লাসের আমরা শুরুতে বলেছি কি কি কাজ আমরা করব না সামারি লেখার সময়। তারপরে আমরা লিখেছি যে সামারি যখন আমরা লিখি এটা স্ট্রাকচার কেমন হবে। স্ট্রাকচারের পরে আমরা শিখেছি যে কিছু টেমপ্লেট দিয়ে দিয়েছি যে এইভাবে তোমরা লিখতে পারো, এবং এই টেমপ্লেটের মধ্যে তোমরা খালি তোমাদের কথাগুলো জাস্ট এটার ভিতরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো বসায় নাও, দ্যাটস ইট। হ্যাঁ, এরকম ভাবে পুরো জিনিসটা সাজিয়েছি। ওকে, কেমন লাগলো ক্লাসটা অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে, এবং সবাইকে আরেকবার আমি বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আজকে আমরা করেছি এইচএসসি ইংলিশ ওয়ান শট ফ্রি কোর্সের থার্ড ক্লাস, যেখানে আমরা শিখছি সামারি রাইটিং। টোটালি তোমাদের এইচএসসি ইংলিশের জন্য আমরা এইচএসসি ইংলিশের A to Z শিখবো আমাদের এই এন্টায়ার কোর্সটিতে, একদম ফ্রিতে A+ পাওয়ার টার্গেট নিয়ে। তো যদি সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সটি তোমরা করতে চাও, আমরা তো আজকে থার্ড ক্লাস দেখলাম, প্রথম দুটো ক্লাস তো তোমরা হয়তো এখনো দেখোনি, অনেকেই হয়তো তোমরা দেখোনি, তোমাদের এই ওয়ান শট এইচএসসি ইংলিশ ফ্রি কোর্স যদি তোমরা করতে চাও, আমাদের এই পার্টিকুলার লাইভ ক্লাসটার যে ক্যাপশনটা আছে, ক্যাপশনের মধ্যে একটা লিংক আছে, সেই লিংকটাতে ক্লিক করো। সেই লিংকে ক্লিক করলে কিন্তু তোমরা এই পুরো কথাটা পেয়ে যাবা। প্রথম 3000 জন হচ্ছে এই পার্টিকুলার কোর্সটা একদমই পেয়ে যাবা ফ্রিতে। আমাদের এইচএসসি ইংলিশের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুটারই ফ্রি 20টি লাইভ ক্লাস হবে, ফ্রি 20টি পরীক্ষা হবে, এবং যেটা বললাম তোমাদের একদম রিডিং বেসিক বোঝানো সব কিছু জিনিসই হবে। ওকে, সো দ্যাটস ইট ফর দিস এন্টায়ার ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবে না। আমাদের গ্রুপে তোমরা সবসময় অলওয়েজ অ্যাক্টিভ থাকবে, কারোর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে মোস্ট ডেফিনেটলি কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে তোমাদের সবার সাথে পরবর্তী কোনো লাইভ ক্লাসে। টিল দেন সবাই ভালো থাকো। বেস্ট অফ লাক উইথ ইওর এইচএসসি ইংলিশ।